ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাজেট 2026। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দলের মুখপাত্ররা। আমি আসবো অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর কাছে। অজিতাভ, যেটা আপনার কাছে জানতে চাইবো, একদিকে ডলারের নিরিখে টাকার দর ক্রমশ পড়ছে, 92 টাকায় প্রায় পৌঁছে গিয়েছিল। অন্যদিকে ভারত অর্থনীতিতে নাকি ক্রমশ উঠছে, প্রায় তৃতীয় শক্তিতে পরিণত হয়ে যাওয়ার পথে। এই দুটো একসঙ্গে কিভাবে সম্ভব আপনার কি মনে হয়? মানে এই দুটো একসঙ্গে হওয়া সম্ভব এবং ভারতের অর্থনীতি সব দিক থেকে পোক্ত হচ্ছে বলে মনে করছেন? মানে এটা একটা জিনিস মনে রাখতে হবে, ভারত তো একটা বড় বড় দেশ। তাতে এত জনসংখ্যা এত, অর্থাৎ তাদের বেসিক নেসেসিটিস বা এমনি মিনিমাম যে দরকার চাহিদা যদি আমি পূরণ করি, তাহলে এটা ওই যেটা আভ্যন্তরীণ বাজার বলি, ডোমেস্টিক মার্কেট, সেটা বিরাট। অর্থাৎ সেদিক থেকে আমরা একটা সুবিধা পেয়েছি। প্লাস একটা জিনিস মনে রাখতে হবে, ভারতীয় অর্থনীতিতে আজকে যদি বাইরের থেকে যারা ইনভেস্ট করছিলেন তাদের রিটার্নটা কিন্তু ভারতবর্ষে যথেষ্ট ভালো ছিল। আমাদের উপরে ইন্দোনেশিয়া ছিল, তারপরেই আমাদের রিটার্ন, অর্থাৎ আমি যে মূলধনটা এখানে খাটাচ্ছি শেয়ার মার্কেটে বা বন্ড মার্কেটে অ্যালাউ করছিল ইদানিংকালে, তাতে রিটার্ন খুব বেশি ছিল। কিন্তু লাস্ট 6, 7, 8 মাসে পুরো চিত্রটা পাল্টে গেছে। সুতরাং এটা কোনো কন্ট্রাডিকশন নেই, এটা কোনো বিরোধিতা নেই যে আমরা এগিয়ে, মানে আমাদের টোটাল জাতীয় আয়ও বেড়েছে, এবং তার সাথে এই মুহূর্তে লাস্ট 7, 8 মাসে যে ক্রাইসিসটা আমরা দেখছি, সারা জিওপলিটিক্যাল ক্রাইসিস, বা আমেরিকা আমাদের বৃহত্তম ট্রেড পার্টনার, সে যে স্টেপস নিচ্ছে, সেই ধাক্কাটাই আজকে এই পুরো টাকা বেরিয়ে যাচ্ছে অর্থনীতিতে, আমাদের টাকার অবমূল্যায়ন, এই দুটো কন্ট্রাডিক্টরি কিছু না। কিন্তু একটা জিনিস আমি আবার জোর দিয়ে যেটা বলতে চাই, যে একটা দেশের উন্নয়নের হার বাড়াতে গেলে আমাকে দেশের সঞ্চয়ের হার বাড়াতে হবে, না হলে বিদেশিদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে যে তারা আমাদের দেশে এসে টাকা ঢালুক, নাহলে আমি মূলধনটা তৈরি করবো কি করে? মূলধন ছাড়া তো একটা দেশের উন্নয়ন হতে পারে না। তো সেখানে সঞ্চয়ের হার বাড়াতে গেলে সাধারণ মানুষের হাতে টাকার অঙ্কটা বাড়তে হবে। একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে আমরা যেটাকে বলি মাল্টি ডাইমেনশনাল পভার্টি, অর্থাৎ বিভিন্ন দিক থেকে যদি বলি যে আজকে গরিবের সংখ্যা কমেছে কিনা, নিঃসন্দেহে কমেছে। গত 10 বছরে নিঃসন্দেহে কমেছে। কিন্তু একটা সেম টাইম যদি বলি, আমাদের 80-90% যে শতাংশ মানুষ কি এতটা আয় করেন যে তারা যথেষ্ট পরিমাণ সঞ্চয় করতে পারবেন যাতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হার বাড়তে পারে? না, নিশ্চয়ই করেন না। সেই জায়গাটাই চিন্তার ব্যাপার। অর্থাৎ তারা যথেষ্ট পরিমাণ যদি সঞ্চয় না করেন, তাহলে বিদেশিদের মুখাপেক্ষী হয়ে আজকে যদি চলতে চাই, তাহলে ধাক্কা লাগবে। সেই ধাক্কা সামলানো আমাদের মুশকিল হবে। তাতে এমন কিছু অংশে ধাক্কা লাগবে যেগুলোতে চাকরি সৃষ্টি হয়, সেটা ক্ষুদ্র ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা বস্ত্রশিল্প হতে পারে, সেটা চামড়া শিল্প হতে পারে, যেগুলোতে মানুষ কাজ পায় বেশি করে। সেই ধাক্কাটা তো এসে পড়েছে এখন, সেইটাকে সামাল দেওয়ার হচ্ছে আসল ব্যাপার। আমি এটা মনে করি না যে সরকার এ ব্যাপারে পুরোপুরি উদাসীন, কিন্তু মানে ধাক্কাটা সামলাতে গেলে তো এইটা নিরবচ্ছিন্ন, এইটা একটা ভুল ধারণা যে একটা বাজেট সব সলভ করবে, হয় না। আজকে বেসরকারি ক্ষেত্রেরও একটা ভূমিকা আছে। বেশ। সব মিলিয়ে সারা বছর ধরে এইটার উদ্যোগ চালিয়ে যেতে হবে। সেইটা সরকার যদি চালাতে পারেন হবে। একটা বাজেটেই যদি মনে করেন সব শেষ হয়ে গেল, তাহলে হবে না। অসংখ্য ধন্যবাদ অজিতাভ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী। আমি আসবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস দা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যতই বাজেট বা অর্থনীতির কচকচি চলুক, এই বিষয়টা আলটিমেটলি রাজনীতি। সামনে রাজ্য বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই এই বাজেট সম্পর্কে যত রকমভাবে আক্রমণ করা যায় করে ফেলেছেন। আপনার কি মনে হয় ভারতীয় জনতা পার্টি এই বাজেট নিয়ে তাদের পক্ষ থেকে যা যা বলার তারা বলবে, আমি সেটা শুনবো বিজেপির কাছ থেকে, কিন্তু আপনার কি মনে হয় যে এই জায়গায় বিজেপির পক্ষ থেকে যাই বলা হোক না কেন, সাধারণ বাংলার মানুষ এটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গ্রহণ করতে পারবে যে তাদের জন্য অত্যন্ত একটা ইতিবাচক বাজেট হয়েছে বলে কি মনে হয়? আমি এই এই কথাটা একটুখানি বলবো, কিন্তু তার আগে আমি একটা স্পেসিফিক একটা ইনফরমেশান দিতে চাইছি যে এইমাত্র শেয়ার বাজার বন্ধ হয়েছে 3:30-র সময়। শেয়ার বাজারে কিন্তু সম্পূর্ণ প্রত্যাখ্যাত হয়েছে এই বাজেট।
এটা আমার মনে পড়ছে না যে গত 3-4 বছরে এতখানি ডাউন হয়েছে শেয়ার বাজার। আমি দেখতে পাচ্ছি যে সেন্সেক্স পড়েছে 1547 পয়েন্ট, 1547 পয়েন্ট পড়ে গিয়েছে সেন্সেক্স, আর নিফটি সেন্সেক্স নিফটি পড়েছে 495 পয়েন্ট, দুটোরই পতন প্রায় 2% করে। বাজেটের দিনে স্পেশাল সেশন তো আজকে রোববার, তো এমনি শেয়ার মার্কেট বন্ধ থাকে, স্পেশাল সেশন, এবং সাধারণত এইসব স্পেশাল সেশন যখন হয় সেখানে একটু কেনা টেনার দিকেই বেশি ঝোঁক টোক থাকে। আজকে দেখছি পাগলের মতো বিক্রি করেছে লোকেরা, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে হুড়মুড় করে পড়েছে আদানি। আদানি হুড়মুড় করে পড়েছে, রিলায়েন্স ইনফ্রা পড়েছে। যেমন আমি বলতে পারি যে রিলায়েন্স পাওয়ার পড়েছে 3.5%, রিলায়েন্স ইনফ্রা পড়েছে 5%, হুড়মুড় করে পড়েছে আদানিদের কোম্পানিগুলো। আদানি গ্রিন পড়েছে 5.5%-এর মতো, আদানি এনার্জি সলিউশন পড়েছে আমি প্রথমে এই 5.5%। শেয়ারটা নিয়ে একবার মহানন্দাদির কাছে আসবো। এই যে শেয়ারের এতটা পতন, যেটা বললেন আমাদের পলিটিক্যাল এবং এডিটর, তার সাথে মূল্যবান ধাতুরও পড়েছে, দামের মানে পতন। এটা কি আপনি এভাবেই তাহলে এটাকে মানে কনক্লুশনে আসবেন যে এটা বাজেটকে প্রত্যাখ্যান করলো শেয়ার বাজার? মহানন্দাদি। দেখুন, এটা খুব অপ্রত্যাশিত, কিন্তু এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তার মূল কারণটাই হচ্ছে যে যেহেতু টাকার দামটা তলানিতে এসে ঠেকেছে, বৈদেশিক বাণিজ্য আমাদের দেশে ভীষণভাবে ফল করে গেছে। আমি একটু আগে যেটা বললাম, এবার যারা দেশীয় বিনিয়োগকারী, তারা তো বাজেট থেকে কিছু আশা করবে। তাদের যদি কিছু মোটিভেশন না দেওয়া হয়, তাহলে ন্যাচারালি তারা তো কোনো মানে কিসের ভিত্তিতে তারা বাণিজ্যটা করবে? তাদের ইনসেন্টিভ দিতে হবে, যেমন স্টার্ট আপ, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এইগুলোকে তো সারা বিশ্ব জুড়ে উৎসাহ দেওয়া হচ্ছে। তাদের বাজেটে সেগুলোর প্রতি স্পেশাল কি ইনসেন্টিভ দেওয়া হচ্ছে? তাদের ঋণ ছাড়, কর ছাড়, স্পেশাল ইকোনমিক জোনে কিছু স্পেশাল ছাড়, যেটাতে মনে হবে যে না, তোমার এখানে বিনিয়োগের পরিবেশ আছে। সেটা যদি স্পেশালি না দেওয়া হয়, তাহলে যেটা হবার তাই হচ্ছে। এফডিআই কমে গেছে, বৈদেশিক বাণিজ্য চলে যাচ্ছে, শেয়ার বাজার সেই কারণে এতটা কমে গেছে। এবারে দেশীয় বিনিয়োগকারী তারাও উৎসাহিত হচ্ছে না, তার ফলে অপ্রত্যাশিতভাবে এবার শেয়ার বাজারে ধস নেমেছে। তার মূল কারণ কিন্তু টাকার দাম তলানিতে চলে গেছে। এইটাকে রিপেয়ার করার জন্য ভারত সরকার কি ভাবছে, অর্থমন্ত্রক কি ভাবছে, এইটা যদি না চিন্তা ভাবনা করা হয়, তাহলে কিন্তু অর্থনীতির আরো বেশি ক্ষতি হয়ে যাবে বলে আমার মনে হয়। বেশ, আমি আশিসদার কাছে আবারও ফিরে আসবো সেই প্রশ্নে। আশিসদা, কি মনে হচ্ছে? আমরা তো শেয়ার বাজারের একটা ব্যাখ্যাও আমরা পেলাম অর্থনীতিবিদের কাছ থেকে, কিন্তু রাজনীতির অঙ্কটা কি মনে হচ্ছে দাঁড়িয়ে এই মুহূর্তে? দেখো, বিজেপি যে এই বাজেটকে সামনে রেখে রাজনীতিতে কয়েক কদম এগিয়ে যাওয়ার কথা যদি ভেবেছিল রাজ্য বিজেপি, তাহলে তারা সম্পূর্ণ হতাশ হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ কিছু পায়নি, এবং পশ্চিমবঙ্গের যেটা পাওনা প্রাপ্য, যেটা রাজ্য সরকারের মতে 2 লক্ষ কোটি টাকার মতো, সে ব্যাপারেও কোনো ইঙ্গিত, সামান্যতম ইঙ্গিত পাওয়া যায়নি। বাজেটে আমরা অনেকক্ষণ ধরে শুনেছি আখরোটের কথা, কাজু বাদামের কথা, চন্দন কাঠের কথা, এবং আমরা সুন্দর কাঞ্জিভরম শাড়িতে সুন্দর অর্থমন্ত্রীর বক্তৃতা আমরা শুনেছি। এর বেশি তো বাংলা আর কিছু সুন্দর পেল না। বিজেপি প্রথমত সেই আবার এক জিনিস, বাংলা কিছু পেল না, বাংলা কিছু পেল না। বাংলা আজকে ধরুন, আমি এতগুলো বললাম যে বাংলা এত কিছু আমরা আমাদেরকে দেওয়া হয়েছে, মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আজকে যদি বাজেটটা আপনি দেখেন, দুর্গাপুরে একটা শিল্প করিডোর তৈরি করা হবে। এটা আমাদের রাজ্য সরকার, মানে রাজ্য বিজেপির পক্ষ থেকে একাধিকবার আমরা দাবি করে এসেছি যে যেহেতু আমাদের রাজ্যের যে মানুষ, তারা পরিযায়ী শ্রমিক হচ্ছেন, তারা রাজ্যে ফিরতে পারছেন না, প্রায় একটা বড় সংখ্যক মানুষ তারা মানে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইনভেস্টমেন্ট দরকার, একটা শিল্প করিডোর দরকার। ভারতীয় জনতা পার্টির বেঙ্গল ইউনিট, ওয়েস্ট বেঙ্গল ইউনিট এইটা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে। আজকে তার প্রতিফলন আমি দেখতে পেলাম। এই জন্য আমি নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ জানাই আপামর একজন বাঙালি সন্তান হিসেবে, বাঙালির পক্ষ থেকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্টেম ইউনিভার্সিটি, মানে স্টেম যেটা মানে আপনার সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই যে 4টে বিষয়ের পরে যেটা হাব তৈরি হচ্ছে, সেটা কলকাতায় একটা হাব তৈরি হবে।
সেটা কিন্তু একটা পজিটিভ দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার একটা ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজমের কথা বলা হয়েছে। মেডিকেল ট্যুরিজমে ওয়েস্ট বেঙ্গলকে একটা মানে বিশেষ করে আমার কলকাতাকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে। মেডিকেল ট্যুরিজমে সেখানে ইনভেস্টমেন্ট হবে এবং মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে বিদেশ থেকে শুরু করে আপনার রাজ্যের মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কলকাতায় আসবে আগামী দিনে। সেই রকম একটা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হবে। আপনি বলুন, যেটা অনেকগুলো কথা উঠে আসলো এখানে, এবং এইগুলো নিয়েই তার মানে এবার আমি প্রচারে নামবে ভারতীয় জনতা পার্টি, রাজ্য বিজেপি? ভারতীয় জনতা পার্টির কাছে এটা এই নির্বাচনটা বিজেপির নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে আগামী দিনে বাংলাটা বাঁচবে কিনা তার নির্বাচন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বিজেপি হচ্ছিল যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেট আগামী দিনে রাজ্য বিজেপির নির্বাচনী হাতিয়ার হতে পারে, সে এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কতটা রাজনৈতিক অভিপ্রায় আছে এই রাজ্যে আসার, সেই বিষয়টা একটা বোঝা যেতে পারে। আমার কি মনে হয় সেটা না, আমাদের বক্তব্য শোনা হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা বলে এসেছিলাম যে পাট সংক্রান্ত বিষয় নিয়ে যে ইস্যুগুলো রয়েছে বা আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে সিপিএম এর জন্য, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কাটমানি কালচারের জন্য বা শিল্প উদাসীনতার জন্য, সেগুলোকে রিভাইভাল করার প্রয়োজন, সেটা আজকের বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। নিশ্চয়ই মনে রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাজপেয়ীর জমানায় একটা বিলম্বীকরণ বিষয়ক মন্ত্রক তৈরি হয়েছিল শুধুমাত্র এগুলো মানে তার ছিলেন অরুণ শৌরী, নিশ্চয়ই মনে রয়েছে। হ্যাঁ, তাহলে ভারতীয় জনতা পার্টি কতটা বেশি পরিমাণ শিল্প ধরে রাখার ক্ষেত্রে আর কতটা বিক্রি করার ক্ষেত্রে রিভাইভালের কোশ্চেনে আমাদের মানে বিষয়টা হচ্ছে যে আমরা বারবার করে বলেছি, ধরুন এই রাজ্যে প্রায় 70,000 কলকারখানা বন্ধ। আপনি দেখুন বেহালাতে 2-3টে কারখানা এমন জায়গায় বন্ধ রয়েছে যেগুলোকে আপনার শর্ট টার্ম নোটিশে বলা যেতেই পারে যে আইদার ইউ হ্যাভ টু স্টার্ট ইউর বিজনেস অর এলস গভর্নমেন্ট উইল টেক ওভার ইউর প্রপার্টি। আপনার কোনো নির্দিষ্ট নীতি থাকবে তো একটা রাজ্যের, আপনার শিল্প উন্নয়নের জন্য, বাংলার মানুষের কর্মসংস্থানের জন্য একটা তো নির্দিষ্ট নীতি থাকবে, সেই নীতি তো নেই। আমরা চাই যতগুলো কলকারখানা বন্ধ হয়েছে একটা নোটিফিকেশন অন্তপক্ষে দেওয়া হোক যে আপনারা অবিলম্বে আপনাদের কি প্রবলেম সেটা শর্ট আউট করা হোক, একটা বোর্ড গঠন করা হোক। ভারতীয় জনতা পার্টি যে কথাগুলো বলছে, আজকে আমরা ভারতীয় জনতা পার্টিকে এই ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামতে দেখিনি, জানি না কংগ্রেস কতটা কি দেখেছে বা দেখেনি। কি মনে হয় এই বাজেটটা ভারতীয় জনতা পার্টির নির্বাচনের হাতিয়ার হতে পারতো বলে একটা কথা শোনা যাচ্ছিল বিজেপির অন্দরে? আপনার কি মনে হয় সেটা আদৌ সেই মানে পারপাস সার্ভ করবে? দেখো, একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে পারি, যেটা রাজনৈতিকভাবে যদি বলি তাহলে প্রথমত একটা বাজেট এবং সেই বাজেটে রাজ্যের নির্বাচন এবং নির্বাচন জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে বিজেপি কেন, সাধারণ মানুষেরও প্রত্যাশা ছিল সম্ভবত যেহেতু কেন্দ্রের বিজেপি সরকার, এবং দ্বিতীয় কারণ হচ্ছে বিজেপি সরকারের প্রতিটা কর্মী, প্রতিটা মন্ত্রী, প্রতিটা কার্যকর্তা একটা কথাই বলেন, ডাবল ইঞ্জিন। কোথাও কোথাও আবার ট্রিপল ইঞ্জিনও হয়, ইনফ্যাক্ট পুরসভাটাকে নিয়ে। তা ডাবল ইঞ্জিন, এটার পরিপ্রেক্ষিত কিছু এক্সপেকটেশন থাকে। কেন ডাবল ইঞ্জিন? নিশ্চয়ই কোনো ইনসেন্টিভাইজিং ব্যাপার থাকবে, কিছু ইনসেন্টিভ তো থাকবেই। সেটা করতে গিয়ে দেখা গেল পশ্চিমবাংলা এই বাজেটে কোনো ইনসেন্টিভ পায়নি, অ্যাটলিস্ট ভিজিবল ইনসেন্টিভ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট তোমাকে 3টে ঘটনা আমি বলি, বা ছোট্ট করে বলি। এক, যে এক্সটেনশনটা করিডোরটা শিলিগুড়ি থেকে করেছে, এটা হাওড়া থেকে 2021-এ তুমি দেখে নাও, হাওড়া থেকে অলরেডি এই করিডোরটা স্যাংশন ছিল, এটা রিপ্যাকেজিং হলো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ডানকুনির থেকে যে সুরাত, ডানকুনি টু পালঘাট, এই প্যাসেজটা, এই করিডোরটা অনেক দিন আগে স্যাংশন এবং দ্যাট ওয়াজ 2018, দেখে নিতে পারো, আমি বলছি রিপ্যাকেজিং হলো। আচ্ছা, রিয়েল আর্থ যে খনন পুরুলিয়াতে তুমি জানো অ্যারাউন্ড 6 মিলিয়ন এই রিয়েল আর্থের একটা ভান্ডার পাওয়া গেছে। এই বাজেটে ভেবেছিলাম যে তাকে অন্তত, কারণ যেহেতু রিয়েল আর্থ সেখানে কিন্তু রিয়েল আর্থ এখন সেমিকন্ডাক্টর, যখন বলছো রিয়েল আর্থ একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে কিন্তু এই পুরুলিয়াকে ইন্টেন্সিফাইজ করা হয়নি। অথচ পুরুলিয়ার এমপিও কিন্তু, আমি তোমাকে বলি, পুরুলিয়ার এমপিও কিন্তু। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন দেখি কোথায় কোথায় আমি একটু ডিসহার্টেন হই। গুরুত্বপূর্ণ এই যে 3টে পয়েন্ট তুলে ধরলেন কংগ্রেসের মুখপাত্র, আমি তার জবাব শুনতে চাইবো বিজেপির কাছ থেকে। একটা বিজ্ঞাপনে বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।